আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে খুব বেশি আলোচিত। এই মাফিয়া অর্থনীতি বা আরেকটু সহজ করে বললে চোরতন্ত্র। হ্যাঁ, শব্দটা বেশ চালু হয়েছে। তো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা যে কতটা কঠিন সেই জটিল চ্যালেঞ্জগুলো নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আচ্ছা। আমাদের হাতে কিছু গবেষণা, কিছু বিশ্লেষণ আছে যেখানে বিভিন্ন ধরনের পুঁজিবাদ, আবার অপরাধ আর অর্থনীতির সম্পর্ক এই বিষয়গুলো উঠে এসেছে। আর বাংলাদেশের জন্য তো এগুলো খুবই প্রাসঙ্গিক, তাই না? অবশ্যই খুবই প্রাসঙ্গিক। আমাদের লক্ষ্যটা হলো এই সমস্যার গোড়াটা ঠিক কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করা। এটা দমন করতে অসুবিধাগুলো কি, আর ধরুন ইতালি, তাদের অভিজ্ঞতা থেকে আমরা কিছু শিখতে পারি কিনা। আচ্ছা, তাহলে শুরুই করা যাক এই চোরতন্ত্র বা ক্লেপ্টোক্রেসি টার্মটা দিয়ে। এটা ঠিক কিভাবে এতটা জেকে বসলো বাংলাদেশে? দেখুন, এই চোরতন্ত্র শব্দটা তো আসলে বেশ পুরনো। সেই 60-এর দশকে পোলিশ সমাজবিজ্ঞানী স্ট্যানিস্লাভ অ্যান্ড্রেস্কি এটা ব্যবহার করেছিলেন। ও তাই নাকি? হ্যাঁ, সহজ কথায়, যখন দেশের শাসক শ্রেণী বা ধরুন উঁচুতলার মানুষজন তারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে, নিজেদের সম্পদ বাড়াতে থাকে, আর তার ফলে দেশ গরিব হতে থাকে, সেটাই হলো চোরতন্ত্র। আচ্ছা। অনেকে এটাকে আবার ক্রনি ক্যাপিটালিজম বা স্বজন্তোষী পুঁজিবাদের একটা খুব খারাপ পর্যায় বলেও মনে করেন। দি ইকোনমিস্ট ম্যাগাজিনও তাদের ক্রনি ক্যাপিটালিজম ইন্ডেক্সে দেখিয়েছে যে এই জিনিসটা সাধারণত স্বৈরাচারী দেশগুলোতেই বেশি দেখা যায়। আর বাংলাদেশে তো গত প্রায় ধরুন 2 দশকে এই প্রবণতাটা বেশ জাঁকিয়ে বসেছিল। এর ফলও তো আমরা দেখলাম, তাই না? দুর্নীতি বেড়েছে সাংঘাতিকভাবে, অর্থনীতির স্বাভাবিক বৃদ্ধিটা আটকে গেছে, আর আয় বৈষম্য সেটা তো ভয়াবহ পর্যায়ে গেছে। বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে বেশি আয় বৈষম্যের দেশগুলোর একটা। হ্যাঁ, এটা তো শোনা যায় প্রায়। সম্প্রতি যে একটা গণ অভ্যুত্থান হলো, সেটা এই ব্যবস্থাকে একটা বড় ধাক্কা অবশ্যই দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ব্যবস্থাটা কি আসলেই শেষ হয়ে গেল, নাকি শুধু চালকের আসনে মুখটা বদল হলো? এই সন্দেহটা কিন্তু থেকেই যাচ্ছে। এই যে ক্রনি ক্যাপিটালিজম বা চোরতন্ত্রের কথা বলছেন, এটার অর্থনৈতিক ভিত্তিটা বুঝতে গেলে বোধহয় বিভিন্ন ধরনের পুঁজিবাদের আলোচনাটাও একটু দরকার। যেমন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম বাউমল, তিনি তো কয়েক ধরনের পুঁজিবাদের কথা বলেছেন। হ্যাঁ, বলেছেন। তার মধ্যে একটা সম্ভবত অলিগার্কিক পুঁজিবাদ। এর বৈশিষ্ট্যটা কি? যেখানে ক্ষমতা কিছু ধনী পরিবারের হাতে চলে যায়। ঠিক ধরেছেন। অলিগার্কিক পুঁজিবাদ মানে হলো দেশের অর্থনীতি আর রাজনৈতিক ক্ষমতা দুটোই অল্প কিছু, হাতে গোনা কয়েকটা অতি ধনী পরিবার বা গোষ্ঠীর হাতে আটকে পড়া। এদের মূল লক্ষ্য কিন্তু দেশের উন্নয়ন বা অর্থনীতির বিকাশ থাকে না, নিজেদের স্বার্থ রক্ষা। হ্যাঁ, নিজেদের অন্যায় সুবিধা আর ক্ষমতাটা টিকিয়ে রাখাই এদের প্রধান কাজ হয়ে দাঁড়ায়। আর এর ফলে যা হয় আর কি, প্রতিযোগিতা কমে যায়, সৎ উদ্যোক্তারা সহজে এগোতে পারে না, দুর্নীতি বাড়ে, আর অর্থনীতিতে একটা স্থিরতা আসে। বাংলাদেশে এই অলিগার্কিক পুঁজিবাদের বিস্তারটাই কি চোরতন্ত্রের রাস্তা তৈরি করে দিয়েছিল? অনেকটা তাই বলা যেতে পারে। অলিগার্কিক পুঁজিবাদ যখন আর নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, যখন প্রাতিষ্ঠানিক কাঠামো দুর্বল হয়ে পড়ে, তখন সেটা খুব সহজেই চোরতন্ত্রের রূপ নেয়। বাংলাদেশে আমরা এই পরিবর্তনটাই দেখেছি। এখানে কিছু বিশেষ ব্যবসায়িক গোষ্ঠী রাজনৈতিক ক্ষমতার ছায়া থেকে খুব দ্রুত ফুলে ফেপে উঠেছে। একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে পয়সা কামানো, আবার সেই পয়সা দিয়ে রাজনৈতিক প্রভাব ধরে রাখা। আর যারা এই চক্রের বাইরে, তারা তো পিছিয়ে পড়েই। সাধারণ মানুষ যারা বৈধভাবে ব্যবসা করতে চায়, তারা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে, আর শেষমেশ দেশের অর্থনীতিরই ক্ষতি হয়। নিয়মকানুনের চেয়ে ব্যক্তিগত যোগাযোগটাই বড় হয়ে ওঠে। কিন্তু এই যে এত গভীরে শিকড় গেড়ে বসা একটা ব্যবস্থা, এই আর্থিক অপরাধ বা চোরতন্ত্র, এটাকে সরানো তো খুব কঠিন। একটা কথা তো প্রায়ই শোনা যায় যে এর বিরুদ্ধে খুব বেশি অ্যাকশনে গেলে নাকি অর্থনীতির গতি কমে যায়, প্রবৃদ্ধি কমে যায়। হ্যাঁ, কলম্বিয়ার উদাহরণ দেওয়া হয়। তারা নাকি মাদক ব্যবসার বিরুদ্ধে নামার পর অর্থনীতি চাপে পড়েছিল। ঠিক এই যুক্তি দেখে অনেকে বলেন যে কালো টাকার প্রবাহ হয়তো কিছুটা সহ্য করতেই হবে অর্থনীতির চাকা সচল রাখতে। সরকারগুলোও কি এই ভয়ে একটু দোনমানা করে? এই ধারণাটা বেশ প্রভাবশালী, অস্বীকার করার উপায় নেই। কিন্তু কিছু নতুন গবেষণা কিন্তু এই ধারণাকে বেশ শক্তভাবে চ্যালেঞ্জ করছে। ও তাই? কিরকম? 5 জন অর্থনীতিবিদ, বুচেট্টি, ফাব্রিজি, ইপিনো,
মিকেল ফ্লোরেস এবং পার্বোনেট্টি এরা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের জন্য ইতালির মাফিয়াদের অর্থনৈতিক প্রভাব নিয়ে একটা দারুণ গবেষণা করেছেন। ইতালির মাফিয়া? মানে কোসা নোস্ত্রা, কামোরা এদের কথা বলছেন। দ্রাঙেটা বা আপুলিয়ার স্যাক্রা করোনা উনিতা এরা তো শুধু ভয়ঙ্কর অপরাধীই ছিল না, এরা ইতালির অর্থনীতির জন্যও ছিল একটা বিরাট বোঝা। কিভাবে? এদের দাপটে বৈধ ব্যবসা টিকতে পারত না, প্রতিযোগিতা কমে যেত, সৎ ব্যবসায়ীরা হয় চাঁদা দিত, নয়তো হুমকির মুখে ব্যবসা গোটাতে বাধ্য হতো, বিনিয়োগ আসত না, দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। খুবই ইন্টারেস্টিং। তা ইতালি সরকার যখন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিল, সেই গবেষণায় কি দেখা গেল? অর্থনীতি কি সত্যিই খারাপ হয়েছিল? ফলাফলটা ছিল বেশ অবাক করার মতো, আর প্রচলিত ধারণার ঠিক উল্টো। ইতালি সরকার গত দশকে, বিশেষ করে 2018 থেকে 2021-এর মধ্যে মাফিয়াদের সাথে যুক্ত প্রায় 700 ব্যবসায়িক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে বা ভেঙে দেয়। 700? বিশাল সংখ্যা। হ্যাঁ, আর গবেষকরা খুব লিখিতভাবে বিশ্লেষণ করে দেখেছেন, এর ফলে ইতালির স্থানীয় অর্থনীতি মোটেও ছোট হয়নি, বরং উল্টো লাভবান হয়েছে। লাভবান হয়েছে? কিভাবে? যেসব এলাকায় মাফিয়াদের দাপট কমেছে, সেখানে বৈধ ব্যবসাগুলোর জন্য ব্যাংক থেকে লোন পাওয়া সহজ হয়েছে। মানে 0.8 থেকে 2.1% পর্যন্ত লোন পাওয়ার সুযোগ বেড়েছে। তার মানে নতুন বিনিয়োগ? ঠিক তাই। স্থানীয় কোম্পানিগুলো নতুন করে প্রায় 660 কোটি ইউরো লোন পেয়েছে ব্যবসা বাড়ানোর জন্য। শুধু তাই নয়, ওই এলাকার কোম্পানিগুলোর গড় উৎপাদনশীলতাও 1 থেকে 1.5% বেড়ে গেছে। এখানেই তো বিষয়টা দারুণ মোড় নিল। তার মানে এই সংগঠিত অপরাধী চক্র বা মাফিয়াদের ধরপাকড় করলে আসলে অর্থনীতি কমার বদলে বাড়ার সম্ভাবনা থাকে। এটা তো আমরা যা শুনে এসেছি তার একদম উল্টো। একদম। এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই এটা। মানে সংগঠিত অপরাধ দমন করাটা শুধু আইন শৃঙ্খলা বা নিরাপত্তার বিষয় নয়, এটা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটা জরুরি পদক্ষেপ হতে পারে। কারণটা কি? কারণটা সহজ। যখন অপরাধী চক্র দুর্বল হয়, তখন ব্যবসার পরিবেশ স্বাভাবিকভাবেই ভালো হয়, চাঁদাবাজি কমে, ঝুঁকি কমে, প্রতিযোগিতা বাড়ে, তখন বৈধ উদ্যোক্তারা বিনিয়োগ করতে সাহস পায়, নতুন ব্যবসা হয়, চাকরি হয়। তার মানে অপরাধ দমনের খরচটাকে ব্যয় না ভেবে বিনিয়োগ হিসেবে দেখা উচিত। ঠিক তাই। এটা অর্থনীতির শরীর থেকে একটা বিষাক্ত টিউমার সরানোর মতো। শুরুতে একটু ধাক্কা লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত শরীরটা তো সুস্থ হয়, তাই না? আচ্ছা, এবার যদি একটু বাংলাদেশের বাস্তবতার দিকে তাকাই, এখানে হয়তো ইতালির মতো ওই নামে নামে মাফিয়া চক্র নেই, কিন্তু মাফিয়া অর্থনীতি শব্দটা তো আমরা প্রতীকী অর্থে ব্যবহার করছি, তাই না? হ্যাঁ। সেই প্রভাবশালী চক্রটাকে বোঝাতে। হ্যাঁ, যেখানে রাজনীতির, সরকারি কর্মকর্তা আর কিছু ব্যবসায়ী মিলে একটা সিন্ডিকেট তৈরি করেছে। ঠিক। অভিযোগ তো এটাই যে এরা একে অপরকে সুবিধা দিয়ে নিজেদের ক্ষমতা আর সম্পদ বাড়িয়েছে, আর বিনিময়ে রাষ্ট্রীয় সম্পদ বা জনগণের টাকা লুটের সুযোগ করে দিয়েছে। যেমন ধরুন, এস আলম গ্রুপের কথা উঠছে। মাত্র কয়েক বছরে দেশের 11টা ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ। এটা তো বিশ্বে প্রায় শোনাই যায় না। হ্যাঁ, এবং অভিযোগ উঠছে যে তারা স্যামসাং বা হুন্ডাইয়ের মতো শিল্প গড়ার বদলে টাকা পাচারেই বেশি আগ্রহী ছিল। বেক্সিমকোর বিরুদ্ধেও তো একই রকম অভিযোগ আছে, রাষ্ট্রীয় আনুকূল্যে ব্যাংক বা শেয়ার বাজার থেকে টাকা হাতিয়ে নেওয়ার। এগুলো কি সেই চোরতন্ত্রের দিকে আঙুল তোলে না? হ্যাঁ, বাংলাদেশের সমস্যাটার কেন্দ্রবিন্দু যেন এই সিন্ডিকেটগুলোই। এখন অন্তর্বর্তী সরকার আসার পর কিছু নড়াচড়া দেখা যাচ্ছে, যেমন পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা হচ্ছে, যদিও কাজটা খুব কঠিন। হ্যাঁ, আন্তর্জাতিক প্রক্রিয়া তো বেশ জটিল। দেশের ভেতরেও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় 2,500 ব্যাংক হিসাব জব্দ করার কথা শোনা যাচ্ছে, যেখানে নাকি 15,000 কোটি টাকার বেশি আছে। বেশ কিছু প্রভাবশালী লোক গ্রেপ্তার হয়েছেন, অনেকে পালিয়েছেন বলেও শোনা যাচ্ছে। কিন্তু এর একটা উল্টো দিকও তো আছে, তাই না? অবশ্যই আছে। কিছু বড় ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তাদের কিছু কারখানা বন্ধ বা উৎপাদন কমে যাওয়ায় প্রায় 60,000-এর বেশি শ্রমিক চাকরি হারিয়েছেন বলে খবর আসছে। এটা তো একটা বড় মানবিক আর অর্থনৈতিক সংকটও বটে। এদিকে যদি দেশের সার্বিক অর্থনীতির দিকে তাকাই, 2019 থেকেই তো গতি একটু কম ছিল। তারপর এলো কোভিড, তারপর ইউক্রেন যুদ্ধ। আগের সরকারের নীতি নিয়েও সমালোচনা আছে যে তারা এগুলো সামলাতে পারেনি। গণ অভ্যুত্থানের পর একটা আশা ছিল যে অর্থনীতি হয়তো দ্রুত ঘুরে দাঁড়াবে, বিনিয়োগ বাড়বে, কিন্তু সেটা তো খুব একটা দেখা যাচ্ছে না।
অন্তর্বর্তী সরকার হয়তো মুদ্রা বিনিময় হার বা আমদানি নিয়ন্ত্রণে কিছুটা স্থিতিশীলতা এনেছে, কিন্তু তাতে তো অর্থনীতির গতি আরও কমে গেছে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, কিছুটা স্লোথ হয়েছে। বিনিয়োগের অবস্থা খারাপ, বেসরকারি খাতে ঋণ বাড়ছে না, নতুন চাকরি তৈরি হচ্ছে না তেমন, আর জিনিসপত্রের দাম সেটা তো আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের তো খুবই কষ্ট। তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে? এই পরিস্থিতিটাকে কিন্তু আমরা শুরুতে যে দ্বিধার কথা বলছিলাম সেটার সাথে মেলানোর একটা সুযোগ তৈরি হচ্ছে। আর্থিক অপরাধ দমনের কি নেতিবাচক প্রভাব পড়ছে? তাহলে কি প্রশ্ন উঠবে, এই পরিস্থিতিতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কি ঠিক হচ্ছে? এখানে কি ইতালির সাথে বাংলাদেশের পার্থক্যটা আসছে? হ্যাঁ, এখানেই মূল পার্থক্যটা বোঝা জরুরি। ইটালিতে যখন মাফিয়াদের ধরা হয়েছে তখন দুটো জিনিস একসাথে হয়েছে। এক, আইন শৃঙ্খলা ভালো হয়েছে, চাঁদাবাজি কমেছে, ব্যবসার পরিবেশ সরাসরি উন্নত হয়েছে। দুই, মাফিয়াদের ব্যবসা বন্ধ হওয়ায় বৈধ ব্যবসার জন্য জায়গা তৈরি হয়েছে। আর বাংলাদেশে? বাংলাদেশে দেখুন, বিনিয়োগ না হওয়ার পেছনে তো শুধু এই চোরতন্ত্র বা আর্থিক অপরাধী একমাত্র কারণ নয়। এর সাথে জড়িয়ে আছে বহুদিনের পুরনো কাঠামোগত সমস্যা। দুর্বল রাস্তাঘাট, ঠিকমতো বিদ্যুৎ গ্যাস না থাকা, নীতির ঠিক না থাকা, সরকারি অফিসের লাল ফিতার দৌরাত্ম্য, দুর্বল আইন শৃঙ্খলা আর ব্যাপক চাঁদাবাজি। এর সাথে এখন আবার নতুন করে মব টেরর বা গণপিটুনির মতো ঘটনাও যোগ হচ্ছে। ঠিক, যা নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিচ্ছে। সুতরাং শুধু কিছু লোকের ব্যাংক হিসাব জব্দ করলেই যে বিনিয়োগের পরিবেশ একদম ঠিক হয়ে যাবে তা ভাবাটা হয়তো একটু সরলীকরণ হয়ে যায়, কারণ মূল সমস্যাগুলো তো এখনও আছেই। আসলেই পরিস্থিতিটা খুব জটিল। একদিকে অপরাধীদের শাস্তি দিতে হবে, অন্যায় কমাতেই হবে, আবার অর্থনীতির চাকাও তো সচল রাখতে হবে, মানুষের রুটিরুজি বাঁচাতে হবে। তাহলে উপায়টা কি? শুধু অপরাধী ধরা বা তাদের কিছু টাকা পয়সা জব্দ করাই কি যথেষ্ট এই জাল ছেঁড়ার জন্য? ইতালির উদাহরণ থেকে আর কিছু কি শেখার আছে? এখানেই একটা সমন্বিত একটা কম্প্রিহেন্সিভ কৌশলের প্রশ্ন আসে। ইতালির দিকে যদি আবার তাকাই, তারা কিন্তু শুধু মাফিয়াদের ধরে বা তাদের সম্পদ বাজেয়াপ্ত করেই থেমে থাকেনি। তারা আর কি করেছে? তারা আইন করে ঠিক করেছে যে এই বাজেয়াপ্ত সম্পদ কিভাবে সমাজের কাজে লাগানো হবে, কিভাবে উৎপাদনশীল খাতে ব্যবহার করা হবে। এর ফলে সেখানে বাজেয়াপ্ত করা জমি বা কারখানা ব্যবহার করে সমবায় আন্দোলন পর্যন্ত গড়ে উঠেছে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করেছে। তার মানে বাংলাদেশে যে বিপুল সম্পদ বা ব্যাংক হিসাব জব্দ হচ্ছে, সেগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা ঠিক করা খুব জরুরি। অত্যন্ত জরুরি। না হলে এই সম্পদও কিন্তু আবার অন্যভাবে লোপাট হয়ে যেতে পারে বা পড়েই থাকতে পারে, কোনো কাজেই লাগবে না। অর্থাৎ আপনি বলতে চাইছেন, বিচ্ছিন্ন কিছু অ্যাকশনের বদলে একটা পুরো পরিকল্পনা দরকার, যেখানে সব দিক ভাবা হবে। একদম। একটা সমন্বিত পরিকল্পনা ছাড়া এই গভীর সমস্যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। এই পরিকল্পনায় বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা এর উপদেষ্টা, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, দুদক সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাজের মধ্যে একটা পরিষ্কার সমন্বয় বা কোঅর্ডিনেশন থাকতে হবে। তদন্তগুলো স্বচ্ছ হতে হবে নিশ্চয়ই। অবশ্যই তদন্ত হতে হবে তথ্য আর প্রমাণের ভিত্তিতে। কোনোভাবেই যেন এটা ব্যক্তিগত রাগ মেটানোর জন্য ব্যবহার না হয়। যদি এই সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকে, যদি একজন এক দিকে ছোটে, তাহলে হয়তো কিছু লোককে ধরা যাবে, কিছু টাকাও হয়তো উদ্ধার হবে, কিন্তু মূল সমস্যা সমাধান হবে না। শুধু অপরাধীর মুখ বদলাবে। হ্যাঁ, অপরাধের ধরন বদলাবে, কিন্তু অপরাধ কমবে না। পুরনো অপরাধীর জায়গায় নতুন অপরাধী এসে বসবে। যেমনটা আমরা একটা সাম্প্রতিক উদাহরণে দেখলাম। সূত্র বলছে, গণ-অভ্যুত্থানের পর আশা করা হয়েছিল চাঁদাবাজি হয়তো বন্ধ হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক জায়গায় চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদা যে নিত তার মুখটা বদলেছে। তার মানে কাঠামোটা বদলায়নি। ঠিক, এটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে ক্ষমতার যে অন্যায্য ব্যবহার বা পদ্ধতি সেটা বদলায়নি, শুধু খেলোয়াড় বদলেছে। এই সমন্বিত পরিকল্পনার অভাবের কারণে কিন্তু অন্তর্বর্তী সরকারের এই চোরতন্ত্র দমনের চেষ্টা শেষ পর্যন্ত কতটা সফল হবে তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। হয়তো কিছু উন্নতি আমরা দেখব, কিন্তু সেটা কতটা টেকসই হবে সেটাই আসল কথা। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা জরুরি বিষয় মনে হয় ধরতে পারলাম। প্রথমত, বাংলাদেশে যেটাকে মাফিয়া অর্থনীতি বা চোরতন্ত্র বলা হচ্ছে, তার শিকড় বেশ গভীরে। এটা আসলে অলিগার্কিক পুঁজিবাদেরই একটা নিয়ন্ত্রণহীন রূপ। হ্যাঁ, বলা যায়। দ্বিতীয়ত, এটাকে উপড়ে ফেলা বিরাট চ্যালেঞ্জ, কারণ এর বিরুদ্ধে কঠোর হতে গেলে অর্থনীতিতে ধাক্কা লাগার একটা ভয় কাজ করে। যদিও
ইতালির অভিজ্ঞতা আবার অন্য কথা বলছে। ঠিক। তৃতীয়ত, ইতালির অভিজ্ঞতা থেকে আমরা শিখতে পারি যে একটা সঠিক সমন্বিত কৌশল নিলে অপরাধ দমন করেও অর্থনৈতিক লাভ পাওয়া সম্ভব। তবে বাংলাদেশের ক্ষেত্রে সেটা করতে গেলে এখানকার পুরনো যে কাঠামোগত সমস্যাগুলো আছে, মানে রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, আমলাতন্ত্র, চাঁদাবাজি, এগুলোরও সমাধান করতে হবে। শুধু অপরাধী ধরলেই হবে না। একদম ঠিক। আর এই আলোচনার শেষে একটা মৌলিক প্রশ্ন কিন্তু আমাদের সামনে আসছে, যা হয়তো ভবিষ্যতের নীতি নির্ধারকদের জন্য বা আমাদের সবার ভাবনার জন্য খুব জরুরি। কি সেটা? আমরা দেখলাম সূত্র অনুযায়ী ক্ষমতার পালাবদল হলেও চাঁদাবাজির মতো অপরাধের কাঠামোয় শুধু লোক বদলেছে, মূল চরিত্র বা পদ্ধতি বদলায়নি। তাহলে প্রশ্নটা হলো, বাংলাদেশে যদি এই মাফিয়া অর্থনীতি বা চোরতন্ত্রকে সত্যি সত্যি নির্মূল করতে হয় আর দেশকে একটা টেকসই, সবার জন্য ভালো হয় এমন অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যেতে হয়, তাহলে শুধু নির্দিষ্ট কিছু লোক বা তাদের সম্পদ বাজেয়াপ্ত করার বাইরে গিয়ে আরও কোনো গভীর প্রাতিষ্ঠানিক সংস্কার আসলে দরকার। মানে কাঠামোগত পরিবর্তন। ইয়েস, কোনো কাঠামোগত পরিবর্তনগুলো আনলে এই দুষ্টচক্র থেকে আমরা ফাইনালি বের হয়ে আসতে পারবো। এই প্রশ্নটাই হয়তো আমাদের মন্দির দিনের পথ খোঁজার শুরু হতে পারে।